করোনা পরিস্থিতিতে রুফটপ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ এবং আরো স্পেসিফিকভাবে আজকের যে টপিকটা হচ্ছে কুরিনটা হচ্ছে দেনাদারের নিকট থেকে কোনো লিগাল অথবা ইলিগাল কারণে আমাদের যে প্রাপ্য অর্থ সেটা যদি আমরা উদ্ধার করতে না পারি তাকে আমরা বলি কুরিন। এই কুরিন আমরা দুইটা পদ্ধতিতে ধরতে পারি, একটা হচ্ছে সরাসরি পদ্ধতি অথবা ডিরেক্ট রাইট অফ মেথড, আর একটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতি অথবা অ্যালোয়েন্স মেথড। এখন সরাসরি পদ্ধতিটা কি সেটা একটু বুঝি। ধরি আমরা একজন দেনাদারের নিকট থেকে কিছু টাকা পাই, 1000 টাকা পাই, এবং এই 1000 টাকার মধ্যে সে কোনো কারণে 400 টাকা আমাকে দিতে পারলো না। আমি যখন শিওর হব যে সে আমাকে 400 টাকা দিতে পারবে না, তখনই আমি শুধুমাত্র কুরিন লিখতে পারবো। এটা হচ্ছে সরাসরি পদ্ধতি। এই পদ্ধতির জাবেদাগুলো কি হয় একটু দেখি। এই পদ্ধতির জাবেদা হয় সরাসরি পদ্ধতির জাবেদা, কুরিন অবলোপন। জাবেদা হবে ডিরেক্ট আমি কুরিন খরচ দেখাবো এবং দেনাদারকে কমিয়ে দেখাবো, কারণ দেনাদার আমাকে আর সে টাকাটা দিতে পারবে না, তাই দেনাদারকে আর সম্পদ আমরা রাখবো না, দেনাদারকেও কমিয়ে দিব এবং আমাদের যে কুরিনটা হলো সে যে পরিমাণ টাকা দিতে পারলো না সেটাকে আমরা খরচ হিসাবে দেখাবো। এখন আমরা দেখবো সঞ্চিতি পদ্ধতিটা কি। এই সঞ্চিতি পদ্ধতিটা মূলত সরাসরি পদ্ধতির কিছু বাধা নিষেধ আছে, যে বাধা নিষেধগুলোর জন্য সঞ্চিতি পদ্ধতিটা আবিষ্কার করা হয়। এই সঞ্চিতি পদ্ধতির মূল যে বাধাটা, যে বাধার জন্য এই সঞ্চিতি পদ্ধতি তৈরি করা হয়, সেটা হচ্ছে আমাদের মিলকরণ নীতি। মিলকরণ নীতিতে দুইটা কথা বলা আছে। একটা হচ্ছে যেই বছরে ব্যয় হবে সেই বছরেই দেখাতে হবে, আর 2 নম্বরে হচ্ছে যে বছরে আমার ব্যয় হবে তার সঙ্গে সংশ্লিষ্ট আয়ের সাথে সেটাকে সমন্বয় করতে হবে। আমি আবারও বলতেছি, যেই বছরের আয়টা হবে ওই আয়ের সাথে ওই বছরের ব্যয়টাকে সমন্বয় করতে হবে। আমার মনে হয় আর একটা উদাহরণ দিলে আরো বুঝতে পারবো। ধরি 2019 সালের ডিসেম্বর মাসে আমি একটি ধারে বিক্রয় করলাম 20,000 টাকা এবং আমি বলে দিলাম যে 3 মাস পরে তুমি আমাকে টাকাটা দিবে। তাহলে সেই ব্যক্তি আমাকে টাকা দিবে কি দিবে না সেটা কিন্তু আমি কবে বুঝতে পারবো? তাহলে ডিসেম্বরে যেহেতু আমি বিক্রয় করলাম, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এর মানে ফেব্রুয়ারির শেষ দিন অথবা মার্চের 1 তারিখ গিয়ে আমি বুঝতে পারবো এই লোকটা আমাকে টাকা দিবে নাকি দিবে না। তাহলে একটু দেখি। তাহলে যদি আমাকে বুঝতেই হয় যে সে আমাকে কবে টাকা দিবে, সেটা আমরা বুঝতে পারবো 2020 সালের মার্চ মাসের 1 তারিখ। তাহলে বিষয়টা একটু কি দ্বারা একটু দেখি। সেটা হচ্ছে কুরিন খরচ আমাদের জন্য এক ধরনের খরচ। তাহলে এইটার জন্য আয়টাকে দায়ী, এই আয়টাকে আয় হচ্ছে ধারে বিক্রয়। তাহলে ধারে বিক্রয়টা দেখাচ্ছে 2019 সালে, আর এই যে খরচটা হবে কি হবে না সেটা বুঝতে পারবো 2020 সালের মার্চের 1। তাহলে একটা আইন কিন্তু সে ভঙ্গ করতে হবে। সেটা কোনটা? যে যেই বছরে আমার আয় হবে ওই আয়ের সাথে সংশ্লিষ্ট ব্যয়টাকে আমাকে ওই বছরেই সমন্বয় করে দেখাতে হবে। তাহলে আমার আয়টা হচ্ছে কবে? আয়টা হচ্ছে 2019 সালে, কিন্তু আমি ব্যয়টা দেখাচ্ছি 2020 সালে। এই জন্য সঞ্চিতি পদ্ধতির আবিষ্কার করা হয়। সঞ্চিতি পদ্ধতিতে কোন কথাটা বলা হয় আমরা একটু দেখি। সঞ্চিতি পদ্ধতির কথা হচ্ছে আমরা এই যে আমাদের খরচটা হচ্ছে এই খরচটাকে আনুমানিক, সঞ্চিতি মানেই হচ্ছে অনুমান নির্ভর। আমি কিন্তু আগেই বুঝতে পারবো না যে সে আমাকে টাকা দিবে নাকি দিবে না। তাহলে আমি একটা অনুমান করে, এটা সাধারণত কি করে যারা সিএফও থাকে, যারা এক্সপিরিয়েন্সড পারসন, বিগত 10 বা 20 বছরের হিস্টোরিক্যাল ডাটা দেখে তারা বুঝতে পারে যে আমি কত পার্সেন্ট আগে পাই নাই, কত পার্সেন্ট এই বছর নাও পেতে পারি। তাহলে তারা কি করে, তারা ডিসেম্বরের 31 তারিখেই এটার সম্ভাব্য একটা খরচ দেখিয়ে দেয়। এই সম্ভাব্য খরচটাই হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। তাহলে সঞ্চিতি পদ্ধতির দুইটা বিষয়, একটা হচ্ছে আমি সম্ভাব্য একটা খরচ আগেই দেখাবো, আর 2 নম্বর বিষয় হচ্ছে আমার আসলেই খরচ হয়েছে কিনা সেটা এই সম্ভাব্য খরচের সাথে সমন্বয় করব। তাহলে আমরা দেখি। 1 নম্বরে হচ্ছে কুরিন সঞ্চিতি ধার্য, এই সম্ভাব্য খরচটা তারা কি করবে, কুরিন সঞ্চিতি যখন ধার্য করব তখনই একটা সম্ভাব্য খরচ দেখিয়ে দিবে, কিন্তু এটাকে আসলেই খরচ হয়েছে। যেমন আমি বলি, এই 20,000 টাকার মধ্যে আমি ধরে নিলাম যে 5,000 টাকা আমি নাও পেতে পারি। তাহলে আমরা কি করব, খরচে 5,000 টাকা দেখিয়ে ফেলবো এই বছরই, কিন্তু এইটাকে আমি আসলেই শিওর যে 5,000 টাকা পাবো না। তাহলে এটা কি করব, আমি সঞ্চিতি হিসাবে প্রতিষ্ঠানেই জমা রেখে দিব। তাহলে সঞ্চিতিটা এখানে লিখবো কুরিন সঞ্চিতি। এরপরে আমি যখন মার্চ মাসে গিয়ে দেখবো যে সে আমাকে আসলেই টাকা দেয় নাই, তখন আমার জাবেদাটা কি হবে, কুরিন অবলোকন বা দেনাদারের নিকট থেকে আদায় যোগ্য নয়। এর জন্য জাবেদা হবে
আমি কিন্তু আগেই খরচ দেখিয়ে ফেলেছি, আমি কিন্তু আর খরচ দেখাবো না। তাহলে আমি কি করব, ওই খরচের টাকাটা সঞ্চয়ী থেকে কেটে রাখবো। সঞ্চয়ী ছিল ক্রেডিট, আমি সেটাকে করবো ডেবিট, এবং দেনাদার আমি করব ক্রেডিট, কারণ দেনাদার কাছ থেকে আমি পাবো না শিওর হয়ে গেছি। তাহলে এইটার সাথে কিন্তু একটা মিল আছে। এটার সাথে মিল কোনটা একটু দেখি। এটার সাথে মিল হচ্ছে সরাসরি পদ্ধতিতে। সরাসরি পদ্ধতিতেও কিন্তু আমরা এই একই জাবেদা করেছি, সেখানে কুড়ির খরচ ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট করছি। কিন্তু এই যে অঙ্কটায় করতেছি, এই অঙ্কে কিন্তু আমাদের আরেকটা জাবেদা বেশি আসবে, সেটা হচ্ছে কুড়ির সঞ্চয়ী ধার্য। আর সঞ্চয়ী ধার্য কোনটা? ডিসেম্বর 31 তারিখে আমরা সম্ভাব্য যে খরচটা ধরি সেটা। এবং যেহেতু আমি আগেই খরচ দেখিয়ে ফেলেছি, আমি আর সেই খরচটা যখন মূলত খরচটা হবে কুড়ির অবলোপন, তখন কিন্তু আমি খরচের জন্য কোনো জাবেদা দিচ্ছি না। এইটাই হচ্ছে এই সমস্যা। পরীক্ষার সময় মনে রাখতে হবে, যখন আসলেই কুড়ির খরচ হচ্ছে অবলোপন, তখন কিন্তু জাবেদায় কোনো খরচ আমরা দেখাচ্ছি না। কেন? কারণ আমরা খরচটা আগেই দেখে ফেলেছি। এরপরে আমরা যেটা শুরু করেছি, কুড়ির উপর একটা সিরিজ শুরু করেছি। এটা হচ্ছে শুধুমাত্র 1 নাম্বার সিরিজের 1 নাম্বার পর্ব। এরপরে আমরা ধীরে ধীরে পরবর্তী পর্বগুলো দেখতে পারবো। যেমন যদি এমন হয় যে কুড়িন আমার খরচ হয়ে গেছে, সেই কুড়িনের খরচের টাকাটা আমি আবার পরে পুনরুদ্ধার করলাম, অথবা বিবরণীতে কোথায় প্রভাব পড়ে, অথবা পরীক্ষাগুলোতে কি ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে এখন আমাদের রুফটপ ক্লাসের যে সিরিজটা শুরু করলাম, তোমরা মনে হয় বুঝতে পারতেছো যে আমি এমন এমন টপিকস গুলো তোমাদের জন্য সিলেক্ট করতেছি যেগুলো আসলে মূলত আমরা আগে পড়ি নাই, অথবা কম পড়েছি, অথবা ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তো আসলে তুমি পারবো না ছেড়ে দিতে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মাত্র 1 থেকে 2 বা 3, সর্বোচ্চ 3 নাম্বারের মধ্যেই 1250 জন সিলেক্ট হয়ে যায়। যে ধরো ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, এরা একটু বেশি নাম্বার পায় সাধারণত দেখা যায় আগের যে স্ট্যাটিস্টিক্স এগুলোতে। কিন্তু এছাড়াই যে পরবর্তী যে যত থাকে ধরো 1240 জন, এরা সবাই না আসলে মাত্র 2 থেকে 3 নাম্বারের মধ্যেই থাকে। ডিফারেন্সটা থাকে 2-3 নাম্বার, এর বেশি থাকে না। তাহলে আমরা যদি একটা দুটো চ্যাপ্টার আগের মতো ছেড়ে দিই এইচএসসির মতো, তাহলে কিন্তু আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আমার জন্য অত্যধিক যথেষ্ট চান্স না পাওয়ার জন্য। তাহলে আমাদের 1 নাম্বার কথা হচ্ছে আমাদের স্বপ্ন থাকতে হবে। এবং আমি একটা কথা বলি যে স্বপ্নে যখন আমি নুডলস খাবো, তখন আমি কাঁচা চামচ দিয়ে খাবো না, তখন আমি কোদাল দিয়ে খাবো। এর মানে কি? এর মানে হচ্ছে স্বপ্নটা বড় দেখতে হবে। আমি আশা করি যারা আমাকে ফলো করতেছো সবাই স্বপ্নটা বড়ই দেখতেছো, এবং আমাদের এখন থেকে যে কার্যক্রমগুলো চলবে এগুলো প্রচন্ড পরিমাণে প্রেশার দেওয়া হবে। এবং আমি চাবো তোমরা এই প্রেশারগুলো মেনটেন যেন করতে পারো। আমাদের কাছে টাইম আছে, আমরা যদি পড়াশোনা করি অবশ্যই ভালো কিছু করবো।